আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে। শপথ, শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত শুরু করছি। আমি নাজমা আক্তার, সহকারী প্রভাষক, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নরকলিকাতা নুরিয়া, শরীয়তপুর। বিষয় ভূগোল ও পরিবেশ, শ্রেণীর নবম, অধ্যায় অষ্টম, মানব বসতি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাসে যে বিষয়ে তোমাদের ক্লাস নেওয়া হবে তা হচ্ছে তোমাদের পাঠ্য বই অষ্টম অধ্যায় মানব বসতি। মানব বসতির উপরে যে বিষয়ে তোমাদের ক্লাস নেওয়া হবে তা হচ্ছে বসতির ধরন। তাহলে আজকের পাঠের শিরোনাম হচ্ছে বসতির ধরন। স্ক্রিনে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটি স্ক্রিনে তোমাদের যে দুটি ছবি দেখানো হচ্ছে, একটা ছবি হচ্ছে তোমাদের গ্রামীণ বসতি আর একটা ছবি হচ্ছে তোমাদের শহরের বসতি। এই ছবি দেখে আমরা সহজে বুঝতে পারি যে এই ছবিটি হচ্ছে গ্রামীণ বসতি, আর স্ক্রিনে দেখানো এই ছবিটি দেখে আমরা সহজে বুঝতে পারি ছবিটি হচ্ছে শহরের বসতি। তাহলে আমরা এখন দেখি বসতি কি। কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে মানব বসতি বলে। প্রকৃতির সঙ্গে নিজেকে উপযোগী করে চলার এটাই প্রথম অবস্থা। পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হলো বসতি স্থাপন। মানুষ প্রকৃতির অনুকূল অবস্থাকে কাজে লাগিয়ে এবং প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য মানব বসতি গড়ে তোলে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রকৃতির বিভিন্নতার জন্য বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে। যেমন মেরু দেশীয় জলবায়ু অঞ্চলে এস্কিমোরা বরফের ঘরে এবং বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতিতে দোচালা ও চৌচালা ধরনের ঘরের বাস করতে দেখা যায়। আর বিশ্বের বিভিন্ন শহরের বসতিতে আধুনিক নকশা ও নির্মাণ সামগ্রী প্রয়োগ করে উচ্চ অট্টালিকা তৈরি হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রামীণ ও শহরে উভয় স্থানে বসতি বৃদ্ধির হার বেড়েই চলেছে। বিশেষভাবে অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশ দূষণ ব্যাপকভাবে হচ্ছে। তোমাদের পাঠ্য বই তোমরা কাছে রাখবা এবং তোমাদের পাঠ্য বই অষ্টম অধ্যায় বের করলে তোমাদের মানব বসতি তোমরা দেখতে পারবা। দেখো এখানে আবার বলি, মানব বসতির সংখ্যা। কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে মানব বসতি বলে। প্রকৃতির সঙ্গে নিজেকে উপযোগী করে চলার এটাই প্রথম অবস্থা। পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হলো বসতি স্থাপন। মানুষ প্রকৃতির অনুকূল অবস্থাকে কাজে লাগিয়ে এবং প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য মানব বসতি গড়ে তোলে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রকৃতির ভিন্নতার জন্য বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে। যেমন মেরুদেশীয় জলবায়ু অঞ্চলে এস্কিমোরা বরফের ঘরে এবং বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতিতে দোচালা ও চৌচালা ধরনের ঘরে বাস করতে দেখা যায়।
আর বিশ্বের বিভিন্ন শহরের বসতিতে আধুনিক নকশা ও নির্মাণ সামগ্রী প্রয়োগ করে উচ্চ অট্টালিকা তৈরি হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রামীণ ও শহরের উভয় স্থানের বসতি বৃদ্ধির হার বেড়েই চলেছে। বিশেষভাবে অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশ দূষণ ব্যাপকভাবে হচ্ছে। এরপর দেখো এরপর তোমাদের পাঠ্যবইতে আছে বসতি স্থাপনের নিয়ামক। বসতি স্থাপনের নিয়ামক সম্পর্কে তোমাদের আগের ক্লাসে ক্লাস নেওয়া হয়েছে। বসতি স্থাপনের নিয়ামকগুলো আমরা একবার দেখি কী কী ছিল, বলতে পারবা কিনা দেখো সবাই চেষ্টা করে। ভূপ্রকৃতি, পানীয় জলের সহজলভ্যতা, মাটি, প্রতিরক্ষা, পশুচার, যোগাযোগ। বসতি স্থাপনের জন্য এই 6টা নিয়ামক অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা স্ক্রিনে তোমাদের 2টা ছবি দেখানো হয়েছে। তোমাদের স্ক্রিনে 2টা ছবি দেখানো হয়েছে। তা হচ্ছে তোমাদের দেখো এখানে গ্রামীণ বসতি আর কি শহরের বসতি। গ্রামীণ বসতি, শহরের বসতি, তোমাদের স্ক্রিনে 2টা ছবি দেখানো হয়েছে। এখন আমরা দেখব এর বিস্তারিত বিবরণ। কাকে গ্রামীণ বসতি কাকে বলে, নগর বসতি বা শহর বসতি কাকে বলে। দেখো এখানে গ্রামীণ বসতি। গ্রামীণ বসতি যে বসতির সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জীবিকা অর্জনের জন্য প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষত কৃষির উপর নির্ভরশীল, সেই বসতিকে সাধারণভাবে গ্রামীণ বসতি বলে। গ্রামীণ বসতি বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ এর যে কোনো একটি হতে পারে। এর কারণ হলো গ্রামে প্রচুর জমি থাকে। স্বভাবতই গ্রামবাসীরা খোলামেলা জায়গায় বাড়ি তৈরি করতে পারেন। ঘরবাড়ির কাঠামোগত বৈশিষ্ট্য, নির্মাণ উপকরণ, বাড়ির নকশা ইত্যাদি বিচারে গ্রামীণ বসতি সহজেই চিনে নেওয়া যায়। শহরের ইট সিমেন্ট নির্মাণ স্থাপনা থেকে গ্রামের মাটি, কাঠের, পাথরের বাড়িকে সহজে আলাদা করা যায়। আচ্ছা, আমি স্ক্রিনে তোমাদের যে 2টো ছবি দেখেছি, যে 2টো ছবি তোমাদের দেখানো হয়েছে, অবশ্যই ছবি দুটো দেখে আমরা কোন ছবিটা গ্রামীণ আর কোন ছবিটা শহরের, এটা তোমরা অবশ্যই শনাক্ত করতে পারবে। তাহলে যখন তোমাদের প্রশ্নতে এমন হতে পারে যে তোমাদের গ্রামীণ বসতির চিত্র দেওয়া থাকবে বা শহরের বসতির চিত্র দেওয়া থাকবে, নিচে কিছু লেখা থাকবে না, লেখা থাকলেও চিত্র ক, চিত্র খ হতে পারে, চিত্র এ, চিত্র বি, তখন তোমাদেরকে ওখানে লিখতে হবে। যদি লেখা থাকে যে চিত্র এ এর বর্ণনা দাও বা চিত্র এ কোন ধরনের বসতি, ওখানে তোমাকে ছবি দেখে বুঝতে হবে এটা গ্রামীণ বসতি নাকি শহরের বসতি বা নগর বসতি। তাহলে তোমরা স্ক্রিনে ছবি দেখেছো, অবশ্যই গ্রামীণ বসতির ছবি তোমরা দেখেছো, শহরের বসতির ছবি তোমরা দেখেছো। তারপর দেখো কৃষিপ্রধান গ্রামে গোলাবাড়ি, তার মানে কৃষিপ্রধান গ্রামগুলোতে গোলাবাড়ি থাকে। হ্যাঁ, তারপর দেখো গোয়ালবাড়ি, ঘরের ভিতরে উঠান, এসবই এক অতি পরিচিত কি দৃশ্য। গ্রামের উঠানের চারপাশে ঘিরে শোবার ঘর, তারপর কি রান্নাঘর, গোয়াল ঘর তৈরি করা হয়। উঠানে গৃহস্থীরা ধান সেদ্ধ করা, শুকানো এবং ধান ভাঙা ছাড়াও নানান কাজ করে থাকে। গ্রামের শোবার ঘর, রান্নাঘর, গোয়াল ঘর যেমন আলাদাভাবে গড়ে ওঠে, যা শহরে হয় না। বসত বাড়িতে অবস্থান আরামদায়ক হওয়ার জন্য এবং প্রাকৃতিক বায়ুপ্রবাহের সহজ প্রবেশের আলাদাভাবে বসতি গড়ে ওঠার প্রধান কারণ। আচ্ছা, আর দেখো গ্রামীণ বসতিতে পথঘাটের প্রাধান্য থাকে খুব কম, কারণ গ্রাম প্রধানত খাদ্য উৎপাদক অঞ্চল। কৃষিকাজের বিভিন্ন অবস্থায় অর্থাৎ বীজতলা তৈরি, চারা রোপণ, ফসল কাটা ও গোলাজাত করা ইত্যাদি ব্যাপারে পরস্পরের সহযোগিতার প্রয়োজন হয় বলে গ্রামবাসীদের মধ্যে একটা সহজ ও সরল আন্তরিকতা দেখা যায়। গ্রামীণ বসতি প্রাথমিক উৎপাদন অর্থাৎ কৃষির উপর নির্ভরশীল। কিছু গ্রামীণ বসতি আছে যেগুলো কৃষি ছাড়াও অন্যান্য প্রাথমিক উৎপাদনের উপর নির্ভরশীল। জীবিকার প্রধান উৎস অনুসারে জেলে গ্রাম, মৃৎশিল্পর সঙ্গে সম্পৃক্ত কুমারপাড়া, লোহাজাত দ্রব্য তৈরিতে সম্পৃক্ত কামারপাড়া ইত্যাদি নামে চিহ্নিত করা যায়। বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় এ ধরনের অনেক গ্রাম রয়েছে। এবার হচ্ছে নগর বসতি। নগর বসতির সংখ্যা দেখো, যে বসতি অঞ্চলের অধিকাংশ অধিবাসী প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত
ভূমি ব্যবহার ব্যতীত অন্যান্য অকৃষিকার্য যেমন গ্রামীণ অধিবাসীদের উৎপাদিত দ্রব্যাদি শিল্পজাতকরণ, পরিবহন, ক্রয় বিক্রয়, প্রশাসন, শিক্ষা সংক্রান্ত কার্য প্রভৃতি পেশায় নিয়োজিত থাকে তাকে নগর বসতি বলে। যে বসতি, নগর বসতি কাকে বলে? তাহলে যে বসতি অঞ্চলে অধিকাংশ অধিবাসী প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত অন্যান্য অকৃষিকার্য যেমন গ্রামীণ অধিবাসীদের উৎপাদিত দ্রব্যাদির শিল্পজাতকরণ, পরিবহন, ক্রয় বিক্রয়, প্রশাসন, শিক্ষা সংক্রান্ত কার্য প্রভৃতি পেশায় নিয়োজিত থাকে তাকে নগর বসতি বলে। বাহ্যিক দিক দিয়ে বিচার করলে দেখা যায় শহরে অনেক রাস্তাঘাট ও কোনো কোনো ক্ষেত্রে বিশাল বিশাল আকাশচুম্বী অট্টালিকা রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, নার্সিং হোম, তারপরে আমোদ প্রমোদের জন্য বহু প্রকার সংস্থা, পার্ক ইত্যাদি থাকে। বড় বড় শহরে বিভিন্ন অংশে নানা ধরনের কর্মকাণ্ড চলে। দেখো তোমাদের পাশে একটা নগর বসতির চিত্র দেখানো আছে, তোমরা তোমাদের পাঠ্য বইতে এসব দেখতে পারবা। এই অংশ থেকে তোমাদের একক কাজ থাকবে, তা হচ্ছে গ্রামীণ বসতি কাকে বলে। গ্রামীণ বসতি কাকে বলে এটা অবশ্যই তোমরা লিখবা এবং মুখস্থ করবা। তারপর দেখি, যেহেতু তোমাদের আজকের ক্লাসটি বসতির ধরনের উপর, গ্রামীণ বসতির ধরন পাঠ্য বই অবশ্যই কাছে রাখবা। গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস। গ্রামীণ বসতিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? তিনটি ভাগে ভাগ করা যায়। তো অবস্থানের প্রেক্ষিতে ও বাসগৃহ সমূহের পরস্পরের ব্যবধানের ভিত্তিতে গ্রামীণ বসতিকে 3 ভাগে ভাগ করা যায়। গ্রামীণ বসতিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি 1, তাই না? সংঘবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বসতি, রৈখিক বসতি। অধিকাংশ অধিবাসী প্রথম পর্যায়ে বা কিছুর উপর নির্ভরশীল একে গ্রামীণ বসতি বলে। এটা তোমরা অবশ্যই পাঠ্যবইতে তোমরা দেখেছো গ্রামীণ বসতির সংজ্ঞা। এবার দেখি আমরা গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি কাকে বলে। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি, এই ধরনের বসতিতে কোনো এক স্থানে বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে। তার মানে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতিতে বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে। এই ধরনের বসতি আয়তনে ছোট গ্রাম হতে পারে, আবার পৌর হতে পারে। এই ধরনের বসতির যে লক্ষণ চোখে পড়ে তা হলো এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম ও বাসগৃহের একত্রে সমাবেশ। সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যই বাসগৃহগুলোর মধ্যে পরস্পর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। যদি স্থানটি অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয় তবে সেখানে আরও বসতি ও রাস্তা গড়ে উঠবে। এভাবে একাধিক রাস্তা সংযোগস্থলে বহিঃস্থিত বসতি কালক্রমে শহর বা নগরে রূপান্তরিত হবে। সমাজবদ্ধ জীব মানুষ তার নিজস্ব প্রয়োজনে এবং নিরাপত্তার জন্য একত্রে বসবাস করতে চায়। এছাড়া ভূপ্রকৃতি, উর্বর মাটি ও জলের উৎসের উপর নির্ভর করে এ ধরনের বসতি গড়ে ওঠে। বিক্ষিপ্ত বসতি। বিক্ষিপ্ত বসতির সংখ্যা হচ্ছে, এই ধরনের বসতিতে একটি পরিবার অন্যান্য পরিবার থেকে ছড়ানো ছিটানো অবস্থায় বসবাস করে। কানাডা, যুক্তরাষ্ট্রের খামার বাড়ি এবং অস্ট্রেলিয়ার মেষ পালন কেন্দ্র এ ধরনের বসতির উদাহরণ। কখনো কখনো 2 বা 3টি পরিবার একত্রে বসবাস করে, তবে এক্ষেত্রেও এদের অতি ক্ষুদ্র বসতির অপর ক্ষুদ্র বসতি থেকে দূরে অবস্থান করে। হিমালয়ের বন্ধুর পার্বত্য অঞ্চলে এমন কিছু বসতি রয়েছে যেখানকার এক অঞ্চলের উপত্যকার অধিবাসীদের সঙ্গে অন্য দিকের উপত্যকাবাসীদের সারা জীবনও দেখা সাক্ষাৎ হয় না। এই ধরনের বসতিগুলো বিক্ষিপ্ত বসতির পর্যায়ে পড়ে। বিক্ষিপ্ত বসতিগুলো হচ্ছে ক, 2টি বাসগৃহ বা বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান। তারপর দেখো খ, অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি। গ, অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা। দেখো এখানে একটি পরিবার অন্য পরিবার থেকে ছড়ানো ছিটানো অবস্থায় বসবাস করে তাকে বিক্ষিপ্ত বসতি বলে। লক্ষণ হচ্ছে অতি ক্ষুদ্র বসতি, 2 বা 3টি বাসগৃহ এবং সামাজিক অর্থনৈতিক বিচ্ছিন্নতা। এবার দেখো দণ্ডাকৃত বা রৈখিক বসতি। দণ্ডাকৃত বা রৈখিক বসতি।
রৈখিক বসতির সংখ্যা হচ্ছে এই ধরনের বসতিতে বাড়িগুলো যে বসতিতে বাড়িগুলো একই সরলরেখায় গড়ে ওঠে তাকে রৈখিক বসতি বলে। লক্ষণ হচ্ছে নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা এবং বন্যামুক্ত হলে সুবিধাজনক। আচ্ছা, বইতে তোমাদের পাঠ্যবইতে তোমরা দেখবে অবশ্যই যেভাবে লেখা আছে। এই ধরনের বসতিতে বাড়িগুলো একই সরলরেখায় গড়ে ওঠে, প্রধানত প্রাকৃতিক এবং কিছু ক্ষেত্রে সামাজিক কারণ এ ধরনের বসতি গড়ে উঠতে সাহায্য করে। নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এই ধরনের বসতি গড়ে ওঠে। এই অবস্থায় গড়ে ওঠা পঞ্জীভূত রৈখিক ধরনের বসতিগুলোর মধ্যে কিছুটা ফাঁকা থাকে। এই ফাঁকা স্থানটুকু ব্যবহৃত হয় খামার হিসেবে। বন্যামুক্ত সমস্ত উঁচুভূমি এই ধরনের বসতির জন্য সুবিধাজনক। আচ্ছা, তাহলে তোমাদের বসতি হচ্ছে 3 ধরনের। এক হচ্ছে বসতি হচ্ছে বসতিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, তাই তো? গোষ্ঠীবদ্ধ বা সংখ্যাবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বসতি আর হচ্ছে রৈখিক বসতি। যাচাই করুন। গ্রাম্য বসতি কিসের উপর নির্ভরশীল? গ্রাম্য বসতি কিসের উপর নির্ভরশীল? কোনটি খাদ্য উৎপাদক অঞ্চল? কোনটি খাদ্য উৎপাদক অঞ্চল? বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য কি কি? বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য কি কি? কোন বসতি সর্বদাই পাহাড়ের পদদেশে দেখা যায়? কোন বসতি সর্বদাই পাহাড়ের পাদদেশে দেখা যায়? এই অংশ থেকে তোমাদের যে বাড়ির কাজ থাকবে তা হচ্ছে নিচের চিত্র হতে নগর ও গ্রামীণ বসতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। নিচের চিত্র হতে নগর ও গ্রামীণ বসতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। এখানে তোমাদের স্ক্রিনে যে ছবি দেখানো হচ্ছে, অবশ্যই তোমরা ছবি দেখে বুঝতে পারতেছো একটা গ্রামীণ বসতি আর একটা হচ্ছে নগর বসতি। গ্রামীণ আর নগর বসতির মধ্যে কী কী পার্থক্য থাকে, পার্থক্য এখানে তোমরা লিখবা। এটা তোমাদের বাড়ির কাজ। তোমরা অবশ্যই ক্লাস দেখবা, তোমরা বাড়ির কাজ করবা, তোমাদের এই বিষয়ে হোমওয়ার্ক থাকবে। আর তোমরা কমেন্ট বক্সে তোমাদের প্রত্যেকে তোমরা কমেন্ট বক্সে তোমাদের ক্লাস সম্পর্কে মন্তব্য লিখবা। তোমরা কি বুঝো না, কি বুঝতে পারো না, বা কোন বিষয়টা তোমরা ভালো করে বুঝতে চাও, এই বিষয়গুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা। তাহলে তোমাদের আজকের ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করা হলো তা হচ্ছে বসতির ধরন। আর গ্রামীণ বসতিকে বা বসতিকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে, গ্রামীণ বসতি আর কি নগর বসতি। বসতিকে প্রথম 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি গ্রামীণ বসতি, একটা হচ্ছে কি নগর বসতি। আর বসতির ধরন বা বিন্যাস হচ্ছে 3 প্রকার, সেটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বসতি আর হচ্ছে রৈখিক বসতি। তোমরা প্রত্যেকে তোমাদের পাঠ্য বই দেখবা। পাঠ্য বইয়ের মধ্যে তোমাদের বইয়ে সম্পূর্ণ সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে। তোমরা এখান থেকে তোমাদের পড়া মুখস্থ করবা। অবশ্যই ক্লাস দেখবা, কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে পর্যন্ত। সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা আর হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।